আজকের গল্প শুরু করার আগে একটা নতুনত্ব জিনিস বলি যে এবার থেকে প্রত্যেক গল্পের শেষে একটি প্রশ্ন থাকবে। পুরো গল্পের মধ্যেই যে প্রশ্নের উত্তর লুকিয়ে থাকবে। একদম সোজাসুজি উত্তর না হলেও আপনারা ভেবে চিন্তে উত্তর দিতে পারবেন যে কি হতে পারে। তো সেই জন্য আজকের গল্পের শেষেও আরেকটি প্রশ্ন থাকবে, যেটা সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পের অংশ শুনলেই জানতে পারব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে চেনা গল্প অচেনা কণ্ঠ। আজকের আমাদের গল্প ভেলকুন মামা ও মিথ্যান্বেষী, লেখক সৌরভ মুখোপাধ্যায়। তাহলে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। মিথ্যান্বেষী। টিকলুর ভুরুতে বড় বড় ভাঁজ পড়ল। কথাটা তো ডিকশনারির বাইরে চলে গেল। ভেলকুন মামা টেবিলে রাখা ওভাল শেপের ট্রেটা থেকে এক টুকরো পাকোড়া তুলে নিচ্ছিলেন। টিকলুর বিস্মিত মুখটার দিকে সরু চোখে তাকালেন একবার, তারপর কফিতে দ্বিতীয় চুমুকটা দিয়ে বেশ ফিল্মি স্টাইলে আমার দিকে ঘাড় ঘুরিয়ে বললেন, নাও ইটস ইয়োর টার্ন শতদল, তুমি তো ফার্স্ট হও ক্লাসে। ভারী বিপদ। ফার্স্ট হই বলে কি ভেলকুন মামার যাবতীয় বিটকেল প্যাঁচ পয়জার ভেদ করার ক্ষমতা রাখি? ধরে ধরে হেয়ালির ফাঁদে জব্দ করা এই ভদ্রলোকের একটা বদ স্বভাব। সোজাসুজি আসল কথাটা বলবেন না কিছুতেই, ঘোলাটে ক্লু ছেড়ে নাজেহাল করবেন, তারপর ঝেড়ে কাশবেন লম্বা ঘুরপথ। ফার্স্ট বয় সুলভ গাম্ভীর্য বজায় রেখে আমি মৃদু ঘাড় নাড়ি। মানে সত্যান্বেষী তো শুনেছি, ব্যোমকেশ বক্সী নিজেই গোয়েন্দা না বলে সত্যান্বেষী বলতেন, বাট মিথ্যান্বেষী না। এবার পল্টু, লাস্ট বাট নট দ্য লিস্ট। মামা পল্টুর দিকে একটু ঝুঁকে ভুরু দুটো অল্প চাগালেন। পল্টু সাধারণত একটু চটপট বলে দেয়, কিন্তু আজ তার গলাও বেশ অমায়িক। মাথা চুলকে বলল, এটা মামার নিজস্ব কয়েনেজ, খাঁটি ভেলকুনিয়া। জম্পেশ, কিন্তু মামার ট্যালেন্ট আছে। অন্যের মুখে নিজের ট্যালেন্টের কথা শুনলে বরাবরই একটা অদ্ভুত রকমের চাপা হাসি ফুটে ওঠে ভেলকুন মামার ঠোঁটে। হাসির অর্ধেকটায় থাকে আত্মপ্রসাদ, আর বাকি আধখানা একরকম লজ্জা মেশানো, যেন ধুস এ আর এমন কি করেছি এরকম একটা ভাব। তবে হ্যাঁ, ট্যালেন্ট যে আছে এ বিষয়ে সন্দেহ নেই। ছেলেবেলা থেকেই ভেলকি দেখিয়ে আসছেন বলেই না ভেলকুন নামটা পাকাপোক্ত হয়ে গেল। ভালো নাম কি একখানা আছে সেসব কারো মনে নেই। মামার নিজেরই সবসময় মনে থাকে কিনা সন্দেহ। এমনিতে সাতে পাঁচে থাকা মানুষ নন, চেহারা ছবিও আহামরি কিছু নয়, অতি সাদামাটা, যে কোনো পোশাকেই মানিয়ে যাবে। এত সাধারণ চোখ মুখ আর বৈশিষ্ট্যহীন ব্যক্তিত্ব আমাদের ভেলকুন মামার, কিন্তু সে তো পথে ঘাটে বাজারে ময়দানে। এই ভদ্রলোকের আসল রূপ টিকলুর ভাষায় যা বিড়ালের নখের মতো থাবার মধ্যে লুকানো থাকে, সেটা দেখতে হলে উকি দিতে হবে তার নিজস্ব গুহায়, মানে তার গবেষণাগার এবং তৎসংলগ্ন এই বসার ঘরটিতে। যখন সম্পূর্ণ আনকোরা কোনো রিসার্চে মগ্ন থাকেন ভেলকুন মামা, তার চোখ বাজ পাখির মতো জলজল করে, কথায় খেলা করে ধারালো উইট, চলনে বলনে বিরাট এক ভারিক্কি ভাব। দেখতে থাকো হে পৃথিবী, এই আর এক নতুন ভেলকি নিয়ে এলাম, এই ধরনের একটা বডি ল্যাঙ্গুয়েজ আর কি। তা ভেলকি আমরা কম দেখিনি এই কবছরে। কল্পবিজ্ঞান হার মেনে যাবে এমন আজব সব চিজ তুড়ি দিতে দিতে তৈরি করে ফেলে। এমনই সৃষ্টিশীল ব্রেন ভেলকুন মামা। একবার তৈরি করেছিলেন এক অ্যান্ড্রয়েড রোবট, তার ব্রহ্মতালুতে মাইক্রোচিপ কোচার সিস্টেম। বিশ্বের যাবতীয় খেলার প্রোগ্রামিংয়ে চিপ তৈরি করে তার মাথায় গুজে দেওয়ার ব্যবস্থা করেছিলেন ভেলকুন মামা। যখন যেটা অ্যাপ্লাই করা যেত সেই গেমসের অপ্রতিদ্বন্দ্বী ওস্তাদ হয়ে উঠত এই ন্যাড়ামাথা যন্ত্রমান। খেলোয়াড় রোবটের নাম দেওয়া হয়েছিল রাম খেলাও। তারপর একবার আশ্চর্য মলম বানিয়েছিলেন ফেস চেঞ্জার, যেটা মুখে মাখলে মুখে সব হাড় মাংস সফটওয়্যার মতো নরম হয়ে যায়। তখন নিজের ইচ্ছে মতো পাল্টে নেওয়া যায় মুখের শেপ। মঙ্গোলীয় মুখ কয়েক মিনিটে হয়ে উঠতে পারবে খাঁজ কাটা ইতালিয়ান, ছিমছাম মার্কিনি হয়ে উঠবে চোখ পিটপিটে গোলগাল কোরিয়ান বা জাপানি।
এই তো বছরে 2-3 দিন আগে দুর্ধর্ষ এক গবেষণায় মামা আবিষ্কার করে ফেলেছিলেন এক ম্যাজিক পানীয়, বিলিতি অ্যালকেমি আর দেশি রসায়নের কম্বিনেশনে তৈরি। মামার দাবি সেটা হলো খোদ অমৃত, কিন্তু খাওয়ার পরে নাকি ভীষণ পেটে ব্যথা হয়। এই শুনে আর কেউ খেতে রাজি হয়নি। টিকলু অবশ্য আড়ালে বলে মামার যেটা আসল ট্যালেন্ট সেটা হচ্ছে গবেষণার গল্প বলায়। এই ফেনিয়ে বলার ক্ষমতাটাই মামার আসল ভেলকি। কথাটা একদম উড়িয়ে দেওয়ার মতো নয়। ভেলকুন মামার ল্যাবরেটরিটা বেশ জমকালো বটে। অষ্টপ্রহর সেখানে বুনচেন বার্নার আর বহযন্ত্রে কি সব অদ্ভুত রিসার্চ চলছে। আলমারি ঠাসা বিকারক, রাসায়নিক শিকার বাকর সমস্ত মজুদ। কিন্তু আবিষ্কারগুলো নিয়ে মামা যে সমস্ত দাবি করেন সেগুলোর 100% সত্যাসত্য আমাদের চোখের সামনে প্রমাণ হয়নি কখনোই। খেলোয়াড় রোবট রামখেলাওয়ানকে ফুটবল ম্যাচে নামানো হয়েছিল, সেখানে সে বিপক্ষ গোলকিপারকে ল্যাং মেরে ও রেফারিকে আছাড় দিয়ে খেলা ভণ্ডুল করে দেয়। মামা বলেন ফুটবলের বদলে ভুল করে কুস্তির চিপ নাকি মগজে গুজে দিয়েছিলেন। মুখের শেপ বদলানোর ক্রিমটা তো আমরা চোখেই দেখিনি। মামার বুড়ো চাকর মংলু নাকি বিক্রি করে দিয়েছে শিশি বোতলওয়ালাকে। আর সেই সকল অমৃত খেয়েছিল একটা পাঠা, সেটা অবশ্য বলিদানের সময় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচেছিল। কিন্তু তার পিছনে ছিল মামার অন্য কারসাজি। সত্যি অমর হয়েছে কিনা পাঠাটা তা প্রমাণিত নয়। তাই বলে কিন্তু ভেলকুন মামার সামনে আমরা কোনো প্রকট অবিশ্বাস দেখাই না, হাজার হোক গরুচুন। তার চেয়েও বড় কথা, লোকটা বড় মাইডিয়ার এবং রসিক। আমাদের মতো কম বয়সী ছেলে ছোকরাদের সঙ্গেও একদম বন্ধুর মতো মেশেন। হাসি ঠাট্টা করেন, বৈঠকখানায় বসিয়ে কফি পাকোড়া সহযোগে আড্ডা জমান, সিনেমা থিয়েটার দেখতেও নিয়ে যান। আর নিজের ইনভেনশনের গল্প যখন শুরু করেন সে কায়দাটি একটা দেখার মতো আর্ট। অল্প বিস্তর সন্দেহ থাকলেও আমরা শেষ পর্যন্ত বেনিফিট অফ ডাউট দিয়েই ছেড়ে দিই। আজ মামা কফির কাপে প্রথম চুমুকটা দিয়েই ওই বিটকেল কথাটা ছুড়ে দিয়েছেন আমাদের তিনজনের দিকে। তিনজনই ঘায়েল। প্রশ্নটাই এমন, বলো দেখি মিথ্যান্বেষী কথাটার আদত মানে কি দাঁড়ায়? পল্টুর মাথা চুলকানো শেষ হতে না হতেই আমি মরিয়ার মতো আরেকবার জ্ঞান ফলাতে শুরু করলাম। আচ্ছা, যদি ব্যাকরণগত মানে দেখি তাহলে তো দাঁড়ায় সত্যান্বেষীর উল্টো, অর্থাৎ মিথ্যার অন্বেষণ করে যে, বা যাহা উপপদ তৎপুরুষ সমাস। ভেলকুন মামা একটু ক্ষুব্ধ গলায় বললেন, আরে ধুত, এই শতদল ছেলেটা ফার্স্ট হয়ে বড্ড একাডেমিক হয়ে উঠেছে। সমাজ জানতে চেয়েছি নাকি? বলি জিনিসটা কি দাঁড়ালো সেটা ভাব। কাকে মিথ্যান্বেষী বলবো আমরা? কোন ব্যক্তি বা কোন বস্তু? পল্টু ফস করে বলে উঠল, মিথ্যান্বেষী আবার কেউ হয় নাকি? এবার সোফায় হেলান দিলেন মামা। বুদ্ধির প্যাচে আমাদের লেজে গোবরে করতে পারলেই এরকম করে থাকেন। অল্প হেসে বললেন, হয় হয়, জানতে পারো না। টিকলু গুম হয়ে মুঠোর উপর থুতনি রেখে বসেছিল অনেকক্ষণ। হঠাৎ চেঁচিয়ে উঠল, ইউরেকা! ভেলকুন মামা ঘাটটা ঈষৎ কাত করে তেরচা চাউনি দিয়ে বললেন, বলো তাহলে। যা মিথ্যে খুঁজে বের করে, লাই ডিটেক্টর, তাই তো? জিনিয়াস! টিকলুর পিঠটা চাপড়ে দিয়ে সোজা হয়ে উঠে বসলেন মামা। যে সত্যি খুঁজে বের করে, অর্থাৎ ডিটেকটিভ, সে যদি সত্যান্বেষী হয় তাহলে মিথ্যে খোঁজার যন্ত্র বা লাই ডিটেক্টরকে মিথ্যান্বেষী বলবো না কেন? বাংলা ভাষায় একটা শব্দ বাড়ানোও গেল, তাই না? আমার মাথায় একটা চিন্তা ছিলিক দিল। সাত সকালে এরকম পেঁচালো বাংলা টার্ম নিয়ে জলঘোলা করছেন কেন ভেলকুন মামা? একটা টুসকে শব্দ করে দিয়ে আমি বলে উঠলাম, 1 মিনিট, আই গেস আপনি একটি নতুন জিনিস আবিষ্কার করেছেন এবং সেটি একটি লাই ডিটেক্টর, কারেক্ট? অর্ধনিমিলিত চোখে একটু দুলে দুলে হাসলেন ভেলকুন মামা। ভেরি ক্লোজ। এখনো 100% কমপ্লিট হয়নি, তবে যে কোনো দিন হয়ে যাবে। একটা ফাইনাল সার্কিট জুড়ে দেওয়া শুধু বাকি, ব্যাস। পল্টুর গলাটা কিন্তু একটু হতাশ শোনালো। ধুস, শেষমেশ লাই ডিটেক্টর, ও তো কবেকার পুরনো জিনিস। পুলিশ ডিপার্টমেন্টে কবে থেকে ইউজ হচ্ছে?
আমি ভাবলাম নতুন কিছু। ভেলকুন মামা একদিকের ভুরুটা সামান্য ওঠালেন, বললেন, এ তোমার পুলিশি যন্ত্র নহে হে পল্টু কুমার। পুলিশ যে জিনিস ব্যবহার করে তার অনেক অসুবিধা আছে। ওতে একদম সরাসরি সত্যি মিথ্যে যাচাই হয় না। আসলে মিথ্যে বলার সময় মানুষের শ্বাস প্রশ্বাস, হার্টবিট, ব্রেন, ব্লাড প্রেশার ইত্যাদির কিছু উত্থান পতন হয়। সাবেকি যন্ত্রগুলো দিয়ে ওই চেঞ্জগুলো রেকর্ডেড হয় শুধু। টিকলু বেশ বুঝতারের ঢঙে বলল, তার মানে যদি খুব মানসিক শক্তি সম্পন্ন লোক হয়, সে ওই যন্ত্রকে কিছুটা ফাঁকি দিতেও পারবে। পসিবলি। ঘুঘু অপরাধের ক্ষেত্রে 100% ঠিকঠাক অ্যাসেসমেন্ট নাও হতে পারে। আর তার চেয়েও বড় অসুবিধা কি জানো? এটা বোধহয় আমি জানি একটু একটু। আমার জেঠু গোয়েন্দা বিভাগে চাকরি করেন, তার মুখে শুনেছি। হাতটা তুলে বললাম, কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে লাই ডিটেক্টরে বসানো যায় না, তাই না? এবার আমার পিঠে একটা আলতো চাপড় পড়ল। জিতে রহো। পল্টুর গলা কিন্তু এখন অবিশ্বাসী। আপনার নতুন যন্ত্রে এসব অসুবিধা থাকবেন না বলছেন? যে কোনো লোকের সামনে যন্ত্রটা নিয়ে যাবেন আর সে একখানা মিথ্যা বলা মাত্র কড়াং করে অ্যালার্ম বেজে উঠবে, এরকম ম্যাজিক? ভেলকুন মামার শিরদাঁড়াটা শটান খাড়া হয়ে উঠল। চোখ দুটো গোল গোল করে পল্টুর মুখের দিকে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড। বিস্মিত গলায় বললেন, এ ছেলের উপর দৈব শক্তি ভর করলো নাকি? মানে? এবার পল্টু হা। মানে আর কিছুই নয়, ঠিক যেমনটি হতে চলেছে আমার মিথ্যান্বেষী যন্ত্র। তুমি অ্যান্টিসিপেট করে ফেলেছ, একদম অ্যালার্ম সাউন্ডটি সমেত। মার্ভেলাস ফোরসাইট। বলেন কি? টিকলু আর আমি একসঙ্গে বলে উঠলাম। ধর্মরিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালেন ভেলকুন মামা। বললেন, চলো চলো, এখন আর বৃথা বাক্য ব্যয় নয়, সোজা আমার ল্যাবে চলো সবাই, চাক্ষুষ দেখে নাও কি কাণ্ড কারখানা হতে চলেছে। ভেলকুন মামার ল্যাবরেটরি মানে এক বহুরূপী কারবার। যত রকম নতুন নতুন গবেষণায় মাতেন ভেলকুন মামা, ততবারই ভুল বদলে যায় গবেষণাগারে। যেবার খেলোয়াড় ওপর তৈরি করেছিলেন, যাবতীয় ইনডোর আউটডোর ক্রীড়া সরঞ্জামে ভরিয়ে ফেলেছিলেন দেওয়াল, ড্রয়ার, তাক, আলমারি। ব্যাট বল, র্যাকেট, হকি স্টিক থেকে শুরু করে ক্যারাম, দাবা, লুডো, তাস। আবার অমৃত আবিষ্কারের সময় মশালের আলোয় যে এক গা ছমছমে ভুতুরে পরিবেশ, তামা রূপার পাত্রে রাজ্যে শিকড় বাকড় হাড় কঙ্কাল না কি ছাই পা সিদ্ধ হচ্ছে, দেয়ালে মরা পেঁচা শকুনের খুলি। এবারে সাজসজ্জা দেখে আমরা একটু হেসেই ফেললাম। মিথ্যে খোঁজার যন্ত্র আবিষ্কার করতে গিয়ে বেশ দার্শনিক হয়ে উঠেছেন ভেলকুন মামা। সত্যি আর মিথ্যে নানা রকম অদ্ভুত রেফারেন্স দিয়ে মুড়ে দিয়েছেন চার দেওয়াল। ওহ, মামাও পারেন বটে। দেখে শুনে টিকলু হো হো করে হাসল। সত্য আর মিথ্যা এই নিয়ে এত রকম কাণ্ড। ভেলকুন মামা একটু অপ্রস্তুত হেসে বললেন, আসলে কি জানো, একটু প্রাসঙ্গিক পরিবেশ না তৈরি করতে পারলে ব্রেনটা ঠিক খোলে না। আমি মুখটা সিরিয়াস করে বললাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যদি দু একটা হিন্দি ফিল্মের গান চালানো যেত, আরো জমাটি হতো এনভায়রনমেন্টটা। পল্টু খ্যা খ্যা করে হেসে ফেলল। হ্যাঁ হ্যাঁ, বলে যা। সত্য নিয়ে যত রকম আছে, সত্যজিৎ রায়ের ছবি, সত্যেন্দ্রনাথ দত্তর কবিতা। ভেলকুন মামা আরো একটু লজ্জিত হয়ে বললেন, ধ্যাত, ঠাট্টা রাখো, এসো যন্ত্রটা দেখাই। আলমারি খুলে মামা যেটা বের করলেন সেটা সাইজ একটা জুতোর বাক্সের চেয়ে বড় নয়, কিন্তু অজস্র তার আর ট্রানজিস্টর রেজিস্ট্যান্স ঝালাই করা রয়েছে সর্বাঙ্গে। বিপ বিপ করে বিস্তর সিগন্যাল জ্বলছে নিচ্ছে, কম্পিউটারের মাদারবোর্ডের মতন কিছুটা, কিন্তু আরো সূক্ষ্ম, আরো জটিল যেন। যন্ত্রটাকে টেবিলে বসানোর সময় ভেলকুন মামার লাজুক হাসিটা আস্তে আস্তে গর্বিত হয়ে উঠল। এই হলো আপনার মিথ্যান্বেষী? টিকলু ঝুঁকে পড়ে গভীরভাবে নিরীক্ষণ করতে লাগলো। মিথ্যে বললেই একেবারে কড়া। পল্টুর স্বরে হালকা ব্যঙ্গ। একটা ডেমো চাই বলেই বাক্সের মধ্যে সেই চৌকো গহ্বরটায় হাত ঢুকিয়ে কি যেন একটা বের করলেন ভেলকুন মামা। তারপর হাতখানেক দূরে সরে দাঁড়াল। ব্যাস, মেশিন অন। এবার তোমাদের মধ্যে যে কেউ অন্যজনকে একটা প্রশ্ন করো, আর উত্তরদাতা যেন মিথ্যে জবাব দেয়। আচ্ছা বেশ, আমি এগিয়ে এলাম। এই টিকলু, দুর্যোধন আর অর্জুন কে ছিল রে?
টিকলু স্মার্টলি উত্তর দিল, মেসোমশাই, এবং আমাদের হাসার সুযোগ পর্যন্ত না দিয়ে তীক্ষ্ণ একটা কড়াং শব্দ বেজে উঠল ভেলকুন মামার যন্ত্রে। ব্রিলিয়ান্ট বলে উঠল টিকলু, তারপর মুখ ফেলাল। আর একটা ট্রাই নেই? স্বচ্ছন্দে চোখ উল্টালেন মামা। এবার পল্টুকে ডাকলো টিকলু। বল, গীতাঞ্জলি কার লেখা? আচমকা প্রশ্নে ঘাবড়ে গিয়ে পল্টু তুতলে ফেললো, ইয়ে মানে রবীন্দ্রনাথ। এই যা, সত্যি বলে ফেললাম, ভুলে গিয়েছি একদম। হাত ডাকো থাকার বলে আমি পল্টুকে একটা ধমক দিতে যাচ্ছি, টিকলু হাত তুলে বলল, না না, ইটস ওকে, যন্ত্রটা কোনো আওয়াজও দেয়নি। কিন্তু সত্যি বললে যে এটা বাস্তবিকই নীরব থাকে সেটাও ভেরিফাইড হয়ে গেল। নে পল্টু, আর একবার, এবার কিন্তু ভেবে চিনতে মিথ্যে কথাই বলিস। আচ্ছা বল, সচিনের সেঞ্চুরি কত হলো? পল্টু দুটো ঢোক কিনল, তারপর এমন একটা সংখ্যা বলল যেটা সঠিক উত্তরের 200 মাইলের মধ্যেও আসবে না। ইয়ে 5, মানে 5000। করাং মিথ্যান্বেষী যান্ত্রিক প্রতিবাদ জানায়। আচ্ছা, এবার লাস্ট কোয়েশ্চেন, আমি শতদলকে জিজ্ঞাসা করছি। ভেলকুন মামা এগিয়ে এলেন। দ্য ইজিয়েস্ট ওয়ান, ঠিক ভুল যেমন ইচ্ছে বলো শতদল, এটা র্যান্ডম ফায়ার। 1 সপ্তাহে কদিন হয়? আমি ঝট করে একটা অন্য উত্তর ছুড়ে দিলাম, বললাম জানি না। সঙ্গে সঙ্গে যন্ত্রের ঘন্টি বেজে উঠলো কড়াং করে। কি ব্যাপার? পল্টু ঘুরু কোচকালো। ও তো উত্তরই দিল না, তবু আওয়াজ বেরোলো কেন? মেশিন গড়বড় নাকি? ভেলকুন মামা মুচকি হেসে বললেন, না হে, গড়বড় নয়, ঠিকই আছে, মিথ্যা চিনেছে। টিকলু চোখ বড় বড় করে বলল, মাই গুডনেস, ঠিকই তো, শতদলের ওই জানি না উত্তরটাই তো মিথ্যে। ও তো জেনে শুনে মিথ্যে বলেছে। ব্রাভো। এবার পল্টু রীতিমতো ইমপ্রেসড। এ তো সত্যিই দারুণ জিনিস, এর কাছে সবাই জব্দ, ইচ্ছে হোক অনিচ্ছেই হোক ধরা পড়বেই। ইন্টারোগেশনের সময় টেবিলে বসিয়ে রাখলেই হলো, ব্যাস। ভেলকুন মামা কিন্তু একটু মাথা চুলকালেন, একটু মন মরা গলায় বললেন, না, তোমরা যতদূর ভাবছো অতটা পারফেক্ট হয়নি যন্ত্রটা, বুঝলে? আমারও টার্গেট ওটাই, কিন্তু একটা মোক্ষম ফাইনাল টাচ এখনো বাকি। কেন? এই যে দেখলাম সব ঠিকঠাকই তো হলো। এর মধ্যে একটা লিমিটেশন রয়ে গিয়েছে, একটু সহজ করে বোঝাচ্ছি কেমন? এই যন্ত্রের এখনো পর্যন্ত যা ক্ষমতা, সেটার সঙ্গে ইনভেন্টর অর্থাৎ আমার চিন্তার তরঙ্গের একটা যোগ রয়েছে। আমি যা জানি এই মেশিনও তাই জানে। আমার চিন্তার ফ্রিকোয়েন্সি অফ ওয়েভলেন্থ সেটুকু ও ঠিকঠাক চেনে। কোনো তথ্য সত্যি কি মিথ্যে এ ব্যাপারে আমার রিয়াকশনের উপরেই ওর ভরসা। তোমরা এতক্ষণ যা প্রশ্ন করলে আমি সেগুলোর জাজমেন্ট করতে পারলাম বলেই ওর ঘন্টি বাজলো কিংবা সাইলেন্ট থাকলো। এখন আমি জানি না এরম কোনো প্রশ্নের উত্তর ও জাজমেন্ট দিতে পারবে কিনা, মানে এখনো পর্যন্ত অ্যাটলিস্ট, অর্থাৎ অচেনা অপরাধীর বয়ান সত্যি না মিথ্যে তাও বলতে পারবে না। বললাম তো, এখন পর্যন্ত না, তবে নানান দিক থেকে চেষ্টা চালাচ্ছি আমি। সলিউশন খুব তাড়াতাড়ি পেয়ে যাব, হয়তো আজই কিংবা কাল। আচ্ছা মামা, টিকলু বলল, যন্ত্রটা মিথ্যে চিনতে পারছে কি করে? সে খুব জটিল ব্যাপার। আসলে কি জানো, মানুষের মন দিয়ে বিস্তর গবেষণা হচ্ছে। বিষয়টা খুবই ঘোলাটে ও বিতর্কিত। মন কি সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার, নাকি এরও কোনো ফিজিক্স কেমিস্ট্রি আছে? সামথিং কংক্রিট অ্যান্ড ট্যাঞ্জিবল, যাকে কোনো এক ফর্মুলায় ধরা যাবে? তোমরা ট্যাকিয়নের নাম শুনেছ তো? হ্যাঁ, আলোর চেয়েও বহুগুণ গতিশীল কণা। আমি বললাম, তবে এর বাস্তব অস্তিত্ব নিয়ে একদল বিজ্ঞানী কিন্তু সন্দেহ করেছেন গোড়া থেকে। আমি সন্দেহবাদীদের দলে, গম্ভীর গলায় বললেন মামা। আমার দৃঢ় বিশ্বাস ট্যাকিয়ন কণাই হচ্ছে মনের উপাদান, এবং ট্যাকিয়ন বিশেষ বিশেষ পরিস্থিতিতে এমন এক ধরনের মাইক্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করতে পারে যার কম্পাঙ্ক মিথ্যে কথা বলার সময় বদলে যায়। এখন সেই চেঞ্জ হয়ে যাওয়া ত্বরণ কম্পাঙ্ক কি কোনো রিসিভারে ধরা যায়, যা থেকে কাইনেটিক এনার্জি কনভার্ট করে একটা ঘন্টা বাজানো সম্ভব হবে? এই হলো মোদ্দা কথায় আমার মিথ্যান্বেষীর মোড অফ অপারেশন। বাপ রে, পল্টু বলে উঠল, হেভি কমপ্লিকেটেড ব্যাপার। না না, এ আর এমন কি,
গোদা ফিজিক্স, মূল ব্যাপারটা হচ্ছে সাইকোলজি এবং ফিজিওলজির একটা জবরদস্ত মিশন। সেইখানে একটা ফাঁক থেকে যাচ্ছে বলে পারফেকশনটা আয়ত্ত হচ্ছে না, সেটাই খুঁজছি। ধরো যখন মানুষের শরীরে টেম্পারেচার বাড়ে, মানে হাইপোথ্যালামাসের মধ্যে পাইরোজেনিক সাইটোকাইন চলে এসে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয়, আর সঙ্গে সঙ্গে ব্লাড সার্কুলেশন স্ট্রাকচার আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে একটা প্যারালাল থার্মোরেগুলেশন, ব্যাস ব্যাস ব্যাস, আর নয়, যথেষ্ট। মাথাটা কেমন ঘুরছে। টিকলু দুহাত তুলে মামাকে থামিয়ে দিল। মামা অমায়িক হেসে বললেন, ব্যাপারটা পারফেক্ট হয়ে গেলে একটা যুগান্তকারী জিনিস দাঁড়াবে, কি বলো? বিলক্ষণ বিলক্ষণ, একসঙ্গে শ্বাস ফেলে আমরা তিনজন বলে উঠব। ঠিক 72 ঘন্টা পর আমার মোবাইলে টিকলুর কল। ভেলকুন মামার বৈঠকখানায় চলে আয়, কুইক, পল্টু আসছে। ব্যাপারখানা কি? সচরাচর আড্ডা জমানোর ডাকটা ভেলকুন মামার কাছ থেকেই আসে। স্কুপ নিউজ কিছু থাকলে আর্জেন্ট তলব পাঠান মামা নিজে। কিন্তু আজকে সমনটা টিকলু জারি করলো কেন হঠাৎ? 7-5 ভাবতে ভাবতে পৌঁছে গেলাম ভেলকুন মামার দরজা। পল্টু এইমাত্রই পৌঁছেছে, তার মুখেও বেশ বিস্ময়ের ছাপ। টিকলু সোফায় বসে আছে, গুরু গম্ভীর ভঙ্গি। কি রে, কি হয়েছে? সবে জিজ্ঞাসা করতে যাচ্ছি এমন সময় ধুমায়িত কফি ট্রে নিয়ে মৌলি বলল, বাবু আসতেছেন। কথা শেষ হতে না হতেই ভেলকুন মামা হন্তদন্ত হয়ে ঢুকে পড়লেন ঘরে। কি ব্যাপার বলো তো, কি এমন জরুরি খবর টিকলু সাহেব? আমি তো একটা ইম্পর্টেন্ট কাজ হাফ ডান রেখে উঠে এলাম। আর আপনার হাফ ডান আর ফুল ডান? টিকলু বেশ নাটকে ভঙ্গিতে কাজ জাকিয়ে বলল, আপনার যন্তরকে যে একটা বাচ্চা ছেলে টেক্কা দিয়ে বেরিয়ে গেল। বাচ্চা ছেলে? ভেলকুন মামা স্তম্ভিত। মানে? আমার হা বন্ধ হচ্ছে না। ঝেড়ে কাশ ভাই, পল্টু বিরক্তি প্রকাশ করল। কাশছি, দুহাত তুলল টিক। তার আগে বলতো, তোরা কেউ কাগজ পড়িস না? মামা আপনি? কাগজ? ভেলকুন মামা নাক সিটকালেন। ওই একবার হালকা করে চোখ বুলিয়ে নিন। পার্টি পলিটিক্স, চুরি ডাকাতি আর ষড়যন্ত্র এসব দিয়ে ব্রেন ট্যাক্স করতে ভালো লাগে না। আমি ভাই টিভি আর নেটে থেকেই যতটুকু জানার জেনে নি, কাগজ উল্টানোর অভ্যেস নেই। আমি কবুল করলাম। আমি কাগজ পড়ি কিন্তু। পল্টু বোকার মতো একটু হেসে বলল, জাস্ট খেলার পাতাটা। পড়তে হয়, পুরোটাই পড়তে হয়। টিকলু পকেট থেকে একটা ভাঁজ করা খবরের কাগজের পাতা বের করতে করতে গম্ভীর গলায় বলল, না হলে পিছিয়ে পড়তে। টেবিলের উপর কাগজটা বিছিয়ে দিল টিকলু। পড়ে দেখো। 2 কলামের একটা ছোট্ট খবর। চারপাশে টিকলু লাল কালিতে বর্ডার করে এনেছে। আমরা তিনজন হুমড়ি খেয়ে পড়লাম কাগজটার উপর। বালকের অতীন্দ্রিয় শক্তি। নিজস্ব সংবাদদাতা, জাদুর জগতে ম্যাজিশিয়ান ইউ মল্লিকের নাম আজ সুপ্রতিষ্ঠিত। তার নিপুণ হাতের খেলাগুলির মধ্যে মিল্ক ফাউন্টেন অফ ওয়েস্ট বেঙ্গল, শূন্য থেকে শিম্পাঞ্জি হাজির করা, মানুষকে 8 টুকরো করে জুড়ে দেওয়া ইত্যাদির কথা সবারই জানা। কিন্তু এবার তার মুকুটে যুক্ত হচ্ছে এক নতুন বালক, আর তার নাম মাস্টার ঋতম্ভর। কে এই মাস্টার ঋতম্ভর? সে হলো ইউ মল্লিকেরই একমাত্র পুত্র। বয়স মাত্র 12, কিন্তু এখনই অসামান্য শক্তির অধিকারী সে। তার নামের মধ্যেই লুকানো সেই ইঙ্গিত। ঋতম্ভর কথাটির অর্থ সত্যই যার একমাত্র অবলম্বন। 12 বছরের এই বালক চোখ বন্ধ অবস্থায় যে কোনো লিখিত তথ্যের সত্যাসত্য নিরূপণ করে দিতে পারে। এই পর্যন্ত পড়েই আমি ভেলকুন মামার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ? মামা ভ্রুকুটি কুটিল চোখে কাগজটার দিকে স্থির চেয়েছিলেন। সংক্ষেপে বললেন, বাকিটা পড়ো তো। আমি আবার প্যারাগ্রাফটা পড়তে শুরু করলাম। খুব শীঘ্রই জাদুঘর ইউ মল্লিকের শোয়ে যুক্ত হতে চলেছে বিস্ময় বালক ঋতম্ভরের অলৌকিক ক্ষমতার প্রদর্শন। দর্শকের মধ্যে থেকে যে কেউ এসে তার চোখ বেঁধে দেবেন এবং যে কেউ এসে বোর্ডের উপর একটি বাক্য লিখবেন। সে বাক্য সত্য হলে হাততালি দেবে ঋতম্ভর, আর মিথ্যে হলে আঙুলে ক্রস এঁকে নাকচ করে দেবে। পুরোটাই উল্টো দিকে ফিরে, চোখ বাঁধা অবস্থায়। ঋতম্বরের এই আশ্চর্য সত্য নিরূপণের শক্তি জাদুর জগতে ঝড় তুলবে নিশ্চিতভাবে, অবাক করবে বিজ্ঞানীদেরও। বোঝো ব্যাপার? পল্টু আমার দিকে তাকালো।
ভেলকুন মামার ইলেকট্রোকাইনেটিক ট্যাকিয়ন আর পাইরোজেনিক প্রোস্টাগ্ল্যান্ডিনকে একদম পথে বসিয়ে দিল 12 বছরের ছেলে। টিকলু চিন্তিত গলায় বলল, জাদু মানে লোককে বোকা বানানোর কৌশল। এটা সবাই জানে, কিন্তু অলৌকিক বলে দিলে একটা অন্য সেন্সেশন তৈরি হয়। শব্দটার মধ্যে একটা চার্ম আছে। আমি বললাম, আফসোসের ব্যাপার, ভেলকুন মামার মিথ্যান্বেষী যন্ত্রটা যদি এর মধ্যে ক্লিক করেও যায়, ফোকাসটা কিন্তু কেড়ে নেবে ওই ছেলে। লোকে বলবে, মানুষই যদি চোখ বেঁধে সত্যি মিথ্যা বিচার করে দেয় নিমেষের মধ্যে, তাহলে যন্ত্রের কেরামতিতে অবাক হওয়ার কি আছে। আমাদের এত কথা চালাচালির মধ্যে ভেলকুন মামা কিন্তু ভুরু কুচকে গোজ হয়ে বসে পড়েছেন সোফায়, একটি শব্দ উচ্চারণ করছেন না। পল্টু বলল, হতাশ হয়ে পড়লেন নাকি? ও মামা। পল্টুর কথা যেন শুনতেই পাননি। এমন ভঙ্গিতে টিকলুর দিকে ফিরে মামা জিজ্ঞেস করলেন, আচ্ছা টিকলু, রিপোর্টটা নিচে যে লেখা এরপর 3 পাতায়, সেই অংশটা আনোনি? টিকলু বলল, আর মাত্র 3-4টে লাইন ছিল, নাথিং এক্সট্রা অর্ডিনারি। ওই যেমন ধরুন ঋতম্ভর আর 5টা ছেলের মতোই হাসি খুশি, টিন পড়তে আর কার্টুন দেখতে ভালোবাসে, পড়ার বই খুব একটা পছন্দ নয়, চাইনিজ খাবার ওর ফেভারিট, এই সমস্ত হাবি যাবে। মামার ঘাটটা ঝুলে গেল আবার। দেখে মনে হচ্ছিল গভীর চিন্তায় ডুবে রয়েছে। আপনি অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করেন? চোখ বন্ধ করে উল্টো দিকের ব্ল্যাকবোর্ডে লেখাপড়া সম্ভব? আমি জিজ্ঞাসা করলাম। নর্মাল লজিকে পারার কথা নয়। চিন্তার ঘোরের মধ্যেই ভেলকুন মামার জবাব এল, কিন্তু শেক্সপিয়ার কি বলেছেন জানো তো? দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। কথাটা শেষ করলেন না ভেলকুন মামা। টিকলু বলল, আমি কোথায় যেন এইরকমই একটা ব্যাপার পড়েছিলাম। বিদেশের ঘটনা, কোনো এক লোক যেন বন্ধ ঘরের মধ্যে থেকেও অনেক দূরে জিনিস দেখতে পেয়ে যেত, হুবহু ছবিও এঁকে ফেলতো সেই সব অদেখা বস্তুর। ইউরি গেলার, ভেলকুন মামা সহ্য হয়ে বললেন। অনেক মাইল দূরের এক শহরে বন্ধ ঘরে একা বসে থাকতো গেলার, আর এদিকে তার সহকারীর সামনে রাখা থাকতো এক বান্ডিল ছবি। সহকারীর সঙ্গে মানসিক সেতুবন্ধন তৈরি করে গেলার নাকি সেই ছবির প্রতিলিপি তৈরি করে ফেলত। একদম না দেখা নতুন ছবি? পল্টু জিজ্ঞাসা করল। একদম আনকরা। ক্ষমতাটা যাচাই করার জন্য বিচারকরা নিজেরাই নানান রকম ছবি এঁকে সহকারীর হাতে তুলে দিয়েছিলেন। কোনোটায় ঘুড়ি, কোনোটায় গাড়ি, কোনোটায় পাখি কিংবা আঙুরের থোকা। গেলার নাকি এঁকে দিয়েছিলেন সবই। অত দূরে বন্ধ ঘরে একা বসে ভাবো একবার। গেলার নিজের ব্যাখ্যা কি দিত? অলৌকিক ক্ষমতা? সে তো বটেই, অলৌকিক অতীন্দ্রিয় বিজ্ঞানে যার পুরো ব্যাখ্যা মেলে না, এমনই। টেলিপ্যাথি, ক্লিয়ারভয়েন্স, দিব্যদৃষ্টি, সাইকো কমিউনিকেশন, এইগুলো সম্বন্ধে অজ্ঞ আমি, বুঝলে? তবে গেলার রাতারাতি ভিআইপি হয়ে গেছে। বিজ্ঞানীরা কোনো এক্সপ্লেনেশন দিতে পারেনি, হয়তো সূক্ষ্ম কারসাজি ছিল কিছু একটা। মামা মাথা দোলালেন। একদল যুক্তিবাদী সন্দেহ করছিলেন হয়তো সহকারীর সঙ্গে কোনো যান্ত্রিক উপায়ে বার্তা আদান প্রদান করছেন গেল। সংকেত ট্রান্সমিশন হয়েছিল হয়তো গোপন কৌশলে। আবার একবার শুনেছিলাম পরীক্ষাটা করা হয়েছিল ট্রান্সমিশন প্রুফ সিস্টেমের মধ্যেই, তাতেও নাকি সফল হয়েছিল। আমি বললাম, কে জানি সিস্টেমটা ফুল প্রুফ ছিল কিনা, অথবা সত্যি হয়তো অলৌকিক ক্ষমতা বলে কিছু আছে। একটু অন্যমনস্ক গলায় বলল পল্টু। একটু বলল, কিন্তু মামা, আপনি মনে করেন খোলা স্টেজের উপর কয়েকশো লোকের সামনে যান্ত্রিক সংকেত আদান প্রদান করে লোক ঠকানোর প্ল্যান করছেনও মল্লিক? এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? ভেলকুন মামা উঠে দাঁড়ালেন, দানাদার গলায় বললেন, যদি সে চেষ্টাই করতে যায় জাদুকর, ইট উইল বি ফয়েলড। ভেস্তে দেওয়া হবে সে চোখ। চলো অ্যাকশনে নামা যাক। আমরা তো অবাক। টিকলু বলল, অ্যাকশন মানে? ফার্স্ট ডে ফার্স্ট শো, কবে কখন খোঁজ নাও, অ্যান্ড বুক 4 টিকিটস প্রম্পটলি। একদম ফার্স্ট রোর মাঝখানে হওয়া চাই, মনে রেখো, ক্লোজেস্ট টু দ্য ফিল্ড অফ অ্যাকশন। সত্যি যাবেন? ইয়েস, একবার নিজের চোখে দেখা দরকার। হে পল্টু ছটফট করে উঠে বলল, আর ওই যে কি যেন বললেন ছক ভেস্তে দেবেন, সেটা কিরকম? রহু ধৈর্যম সুর করে গেয়ে উঠলেন মা।
ভেলকুনের ভেলকিও কি কম আছে ভাগ্নেও বিন্দু? এমন প্যাচ পয়জার সঙ্গে নিয়ে যাব যে সব কারসাজি ফিউজ হয়ে যাবে। অপেক্ষা করো। টিকিটের দাম 1.5 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে রাতারাতি, তবুও হাউসফুল। একদম গোড়াতেই অ্যাডভান্স বুকিং না করলে ভেলকুন মামার চাহিদা মতো ফার্স্ট রোতে সিট পাওয়া যেত না কিছুতেই। ভেলকুন মামাকে কিন্তু অস্থির দেখাচ্ছে বেশ। শো শুরু হয়ে গিয়েছে। জাদুকর ইউ মল্লিক তার সহকারী তিনকড়িকে নিয়ে নানা রকম খেলা দেখাচ্ছেন, কিন্তু মামা যেন কেমন অন্যমনস্ক। কাঁধের ঝোলা ব্যাগটা কোলের উপর শুইয়ে রাখা আছে, ক্রমাগত তা থেকে সুতুলি খুঁটেই চলেছেন, আর বাহাতের ঢাউ সাতঘড়িটায় সতর্ক হাত বোলাচ্ছেন মাঝে মাঝে। আজ মামার পরনে একটা খদ্দরের পাঞ্জাবি আর ঢিলে পায়জামা, তার সঙ্গে ওই বিটকেল দর্শন রিস্টওয়াচটা একদমই যায় না, কিন্তু ওটাই নাকি আজকে মামার তুরুপের তাস। ঘড়ি নয়, ওটা হচ্ছে মামার আবিষ্কৃত স্মল স্প্যান সিগন্যাল জামার। ভেরি মাইনর ইনভেনশন, মামার ভাষায়। বিভিন্ন সরকারি জায়গায় গোপনীয়তার সাথে যে ধরনের জ্যামার ব্যবহার করা হয় ওটা নাকি তার ক্ষুদ্র সংস্করণ। ওর পাল্লা মোটে 13 ফুট, কিন্তু কার্যকারিতায় মোক্ষম। এই 13 ফুটের মধ্যে সমস্ত ধরনের ওয়্যারলেস ট্রান্সমিশন কিংবা সিগন্যাল আদান প্রদান অকেজো করে রাখতে পারে কয়েক মিনিট। প্রথমটায় আমরা বিশ্বাস করিনি, তাই শো দেখতে আসার আগে বৈঠকখানায় বসে আমাদের সামনে ডেমো দিয়েছেন ভেলকুন মামা। ওর সুইচটা অন করার পরে আমাদের 3 জনের মোবাইল কিন্তু কাজ করছিল না, এমনকি রেডিও সেটেও শুধু করকর আওয়াজ হচ্ছিল, কোনো স্টেশনই ধরা যাচ্ছিল না ওই কয়েক মিনিট। সুইচ বন্ধ করতে ফের সব নর্মাল। পল্টু সব দেখে শুনে হাঁক পাক করে উঠেছিল। আরে বাস, তার মানে ফার্স্ট রোতে বসে এটা অন করে দিলে স্টেজ অব্দি এফেক্ট চলে যাবে, অ্যান্ড দ্য খেলিস খতম। ভেলকুন মামা শান্তভাবেই বলেছিলেন, না, এখন থেকে অত লাফালাফির কিছু নেই। প্রথম কথা, আমরা এখনো জানি না সত্যি কোনো যান্ত্রিক সিগন্যাল ওখানে আদান প্রদান হবে কিনা। আমরা শুধু একটা সম্ভাব্য উপায় ভেবে নিয়ে তার প্রিকশন নিচ্ছি। দ্বিতীয়ত, এই মিনি জার্মানির ব্যাটারির ক্ষমতা খুবই সীমিত, হয়তো মাত্র কয়েক মিনিটই পুরোপুরি কার্যকারিতা বজায় রাখতে পারবে। ফলে পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক পরিকল্পনাটা করাই দরকার। নাম্বার 3, দর্শকদের বোকা বানানোর জন্য জাদুকরের আরও নানা ধরনের হাত সাফাই, কারচুপি, প্রি প্ল্যান্ড কলাকৌশল থাকে, সেগুলোর দিকেও আমরা সতর্ক নজর রাখবো। আমরা 4 জনেই। এরপর আরও কিছু গেম প্ল্যান ঠিক করে দিয়েছিলেন ভেলকুন মামা। টিকলু সবশেষে বলেছিল, আচ্ছা মামা, শেষ পর্যন্ত যদি দেখা যায় আমাদের সব রকম অগ্রিম ব্যবস্থা সত্ত্বেও ঋতম্ভরের শোটা বেমালুম সাকসেসফুল হয়ে গেল, তাহলে তো মেনে নিতেই হবে অচিন্ত্য ক্ষমতা বলে সত্যি কিছু একটা আছে। মামা গম্ভীর হয়ে গিয়েছিলেন। কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, না হে, তখনও 100% নিশ্চিত হওয়া যাবে না। এইটুকু বলা যেতে পারে যে আমরা রহস্যটা উদ্ধার করতে ব্যর্থ হয়েছি, ব্যাস। হয়তো আরো চতুর, আরো বিজ্ঞ, আরো সতর্ক কোনো চোখ আসল ব্যাপারটা ধরতে পারত। আপনি না পারলে আর কে পারবে বলুন, আমি একটু খোশ মেজাজের ভঙ্গিতে বললাম। মামা কিন্তু মাছি ওড়ানোর মতো কথাটাকে উড়িয়ে দিয়ে বলে উঠেছিলেন, এটি অতি বাজে একটি কনসেপ্ট। এই অহংয়ের ফাঁদে পড়ে বড় বড় বিদ্বান বুদ্ধিমান লোকও নানা অন্ধবিশ্বাস আর ভ্রান্ত ধারণায় আটকে যায়। নিজে যেটার ব্যাখ্যা বের করতে পারে না সেটাকে অলৌকিক বলে মেনে নেয় ফস করে। সে নিজে যে বোকা বনতে পারে, তার চেয়েও বিচক্ষণ কেউ যে আসল সত্য খুঁজে বের করতে পারে, এই কথা স্বীকার করতে ইগোই লাগে তার। আমি কখনো এই ফলস ইগোর ব্যায়ামে ভুগিনি। মঞ্চের উপর বেশ দাপটেই চলে বেড়াচ্ছেন ইউ মল্লিক। পরনে ঝলমলে পোশাক, তার থেকে আলো ঠিকরে পড়ছে, বেশ বুদ্ধিদীপ্ত চোখ, ছিপছিপে লম্বা মেধহীন শরীর থেকে আত্মবিশ্বাসও ঝরে পড়ছে খুব। সঙ্গে 3 কোড়ি লোকটি একটু নাদুস নুদুস, হাঁটা চলে একটু স্লথ। এর পরনে সাদা পোশাক জাদুকরের সঙ্গে কন্ট্রাস্ট করতে চাওয়া হয়েছে বোধহয়। জাদুকর একে নানাভাবে বোকা বানাচ্ছে। দুজনের প্লে অ্যাক্টিং মিলেমিশে খেলাগুলো জমছে ভালো। একটা বিশেষ ম্যানারিজম আছে ইউ মল্লিকের। খুব নিচু গলায় সুরেলা ছন্দে নানা রকম সংলাপ বলে চলেছেন অনর্গল, আর 3 কোড়ি কেবলই যেন চেষ্টা করছে তার জাদুর গোপন রহস্যটা ধরে ফেলার। জাদুকর একটা খরগোশকে টুপি চাপা দিয়ে ভ্যানিশ করে দিলেন। দর্শক হাততালি দিয়ে উঠতেই খ্যান খ্যানে গলায় 3 কোড়ি চেঁচিয়ে উঠছে,
আমি বুঝতে পেরেছি বলে দৌড়ে গিয়ে জাদুকরের জোব্বার মধ্যে হাত ঢুকিয়ে খরগোশ খুঁজতে শুরু করছে। কিন্তু খরগোশটা সেখানে নেই। তার বদলে একটি পাতিহাঁস প্যাক প্যাক করতে করতে তাকে তাড়া করছে আচমকা। পালাতে গিয়ে হোঁচট খায় 3 কড়ি, গিয়ে পড়ে যায় একটি প্যাকিং বাক্সের উপর। সেটা ভেঙে গিয়ে বেরিয়ে পড়ে হারিয়ে যাওয়া খরগোশ। পল্টু হাসতে হাসতে বলল, অ্যাসিস্ট্যান্ট লোকটা একটা গবেট, কি বলো? টিকলু মাথা নাড়ল। একদমই নয়, যে ভারীর ভূমিকা এত নিপুণ অ্যাক্টিং করতে পারে সে অতি বুদ্ধিমান লোক। আমিও তাই ভাবছিলাম। জাদুকর ও সহকর্মী দুজনের টাইমিং এবং বোঝাপড়া একদম নিখুঁত। এবং সার্কাসের জোকাররা যেমন হয়, ওই 3 কড়ি লোকটিও সম্ভবত জাদুর কায়দা কানুনে দক্ষ, শুধু লোক হাসানোর অভিনয় করছে। একের পর এক জমকালো সব জাদু দেখিয়ে চলেছেন জাদুকর। হাততালিও পড়ছে খুব। কিন্তু ভেলকুন মামা উসকুস করছে। ফিস ফিস করে আমাকে বললেন, ধুস, এসব ছেলে ভোলানো ম্যাজিক তো আমিও দেখাতে পারি। চাঁদনি আর টেরিবাজারে 1000 খানেক টাকায় ম্যাটেরিয়াল কিনে নিলে এই সমস্ত ভেলকি দেখানো যায়। একই ম্যাজিক, শুধু খোল বদলে বদলে দেখিয়ে চলেছে সবাই গত 50 বছর ধরে। কিন্তু ওই যে মঞ্চের উপর হঠাৎ করে একটা শিম্পাঞ্জি চলে এলো, একটা সাইকেল উধাও হয়ে গেল বেমালুম, এগুলো তো আর বাজারে কেনা জিনিস নয় মামা। আরে ধ্যাত, তো ব্ল্যাক আর্ট আর ব্যাকগ্রাউন্ড কার্টেনে খেলা। আলোর নানা রকম কায়দাও থাকে। ও জিনিস বহু পুরনো হয়ে, আমি ভাবছি আসল আইটেমটা কখন আসবে। অধৈর্য হয়ে পড়ছি বুঝলে। সবচেয়ে বড় আকর্ষণ সবার শেষে আসে, জানেনই তো। এইভাবে 1.25 ঘন্টা কেটে যাওয়ার পর মঞ্চের সব আলো নিভে গেল। মিউজিকটাও পাল্টে গেল সঙ্গে সঙ্গে। এতক্ষণ ঝংঝং জগৎঝম্পের মতো বাজনা বেজে চলেছিল, এবার মৃদু কিন্তু তীক্ষ্ণ এসরাজের ছড় টানার আওয়াজ। সাসপেন্স মুভির ব্যাকগ্রাউন্ড ঠিক যেমন হয়, ঠিক সেরকম। গা শিরশিরে একটা আবহ সঙ্গীতের সঙ্গে মানানসই একটা গাঢ় গম্ভীর গলা গম গম করে উঠল হঠাৎ। এবার সেই মুহূর্ত, যার জন্য এতক্ষণ দম চাপা অপেক্ষা। সকলকে বিস্ময়ে অবাক করে দেওয়ার মতোই সেই ঘটনার প্রদর্শন হতে চলেছে এবার। আসুন মঞ্চে স্বাগত জানাই সেই অলৌকিক ক্ষমতা সম্পন্ন বালককে। ভেলকুন মামা একটু ঝুঁকিয়ে এলেন আমাদের দিকে। চাপা গলায় বললেন, ভয়েসটা কার, গেস করতে দেখি। পল্টু সঙ্গে সঙ্গে বলল, জাদুকরের। টিকলু বলে উঠল, আমার তো মনে হচ্ছে ওই অ্যাসিস্ট্যান্ট 3 কড়ির। এতক্ষণ ইচ্ছে করে চেরা গলাটা বের করেছিল, এটা ওর আসল ভয়েস। থ্রোয়িংগুলো অল্প অল্প মিলেছে। কারেক্ট, ভেলকুন মামার কণ্ঠে প্রশংসা ফুটল। অবজারভেশনটা সজাগ রেখেছ, দ্যাটস গুড। বলতে না বলতেই মঞ্চের দিক থেকে অন্ধকার ভেদ করে একটা বেগুনি স্পটলাইট জ্বেলে উঠল। দেখা গেল একটা ছোট ছেলে বুকের সামনে 2 হাত জোর করে দাঁড়িয়ে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পাল্টে গেল আর ঝমঝম করে ড্রাম বেজে উঠল। সেতারের তীব্র ঝালা আছড়ে পড়ল আচম্বিতে। আর সেটা থামতেই রিনরিনে গলায় ছেলেটা বলে উঠল, শুভ সন্ধ্যা, আমি ঋতম্বর। আস্তে আস্তে আরো কয়েকটা আলো জ্বলে উঠল মঞ্চে। একটা ব্ল্যাকবোর্ড রাখা হয়েছে বাঁ পাশে। এখন ছেলেটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, বছর 12-13 বেশি হবে না ওর বয়স। ঈষৎ কোঁকড়ানো চুল, ডিম্বাকৃতি মুখ, নাকটা বেশ খাড়া। চোখ দুটো সত্যি খুব উজ্জ্বল। একটা রং চঙে পাঞ্জাবি পরেছে, টকটকে ফর্সা রঙে মানিয়েছে দুর্দান্ত। পল্টু আমার কানে কানে বলল, দেখলেই কিন্তু বোঝা যায় এক্সট্রা অর্ডিনারি, বেশ একটা আছে। অলৌকিক কিছু একটা থাকা অসম্ভব নয়। ভেলকুন মামা একেবারে শীত দ্বারা সোজা করে বসেছে। সেই উসকুস ভাবটা নেই, নিষ্পলক চোখে তাকিয়ে আছেন মঞ্চের দিকে। মামা কি বুঝছেন? আমি জিজ্ঞাসা করি। কয়েক সেকেন্ড পরে মঞ্চের দিকে তাকিয়েই মামা একটা পাল্টা প্রশ্ন করল, ডিস্টেন্সটা কি 13 ফুটের বেশি? কি আন্দাজ পাচ্ছ শতদল? ঠিক বোঝা যাচ্ছে না, আমি বললাম। একটু গম্ভীর হয়ে বললেন ভেলকুন মামা। যদি ওখানে কোনো সিগন্যাল সিস্টেমও থাকে, এখান থেকে জ্যামার অপারেট করা যাবে না বোধ। তাহলে স্টেজে উঠে পড়তে হবে ফাঁক বুঝে, একদম কাছাকাছি গিয়ে সুইচটা অন করা যায়। খুব সাবধান কিন্তু, আগে ব্যাপারটা কি ঘটছে একটু বুঝে নিতে হবে। অফকোর্স, মামা ঘাড় নাড়ল। 2-4টে রাউন্ড আগে মামা ঘাড় নাড়ল। 2-4টে রাউন্ড আগে হয়ে যাক, তারপর আমরা ফিল্ডে নামবো। এখন শুধু চোখ কান খাড়া করে দেখে যাক।
মানুষের অন্তর্নিহিত অলৌকিক শক্তি কখন যে আচমকা ফেটে বেরোবে কেউ বলতে পারে। আমার ছেলেও আর 5টা ছেলের মতোই বেড়ে উঠছিল। হঠাৎ একদিন ওর সামনে একটা আশ্চর্য জ্যোতির্বলয় ফুটে ওঠে। অজ্ঞান হয়ে যায় রিতম। যখন জ্ঞান ফিরল দেখা গেল ওর দিব্য চক্ষু খুলে গিয়েছে। কোনো লিখিত বক্তব্যের সত্য মিথ্যা বুঝতে পেরে যাচ্ছে চোখ বুঝেই। জাদুকর ইউ মল্লিক গর্বিতভাবে ছেলের পিঠে হাত রাখলেন। 2-1 মুহূর্ত থেমে তারপর আবার বলতে লাগলেন, আমারও মনে হাজার প্রশ্ন ছিল, ঠিক আপনাদেরই মতোই। চোখ বুঝেও কি লেখাটা পড়তে পারছে রিতম্বর? দেখতে পারছে উল্টো দিকে ফিরেও? না, আমরা বিশ্লেষণ করে জানতে পেরেছি ব্যাপারটা তা নয়। কোনো এক অদৃশ্য শক্তির কাছ থেকে একটা নির্দেশ চলে আসছে ওর মস্তিষ্কে, যেন কেউ একজন এসে সত্যি মিথ্যার সংকেত পৌঁছে দিয়ে যাচ্ছে ওর মনে। সেই বহিঃপ্রকাশটা ও শুধু হাততালি দিয়ে কিংবা ক্রস দেখিয়ে আপনাদের সামনে তুলে ধরবে, ব্যাস। টিকলু ফিসফিস করে বলল, অদৃশ্য সংকেত মস্তিষ্কে নির্দেশ পাঠাচ্ছে? এক্সপ্রেশনটা মার্ক করলি? পল্টু বলল, রেডিও সিগন্যাল। ভেলকুন মামা পল্টুর হাতটা চেপে ধরলেন। চুপ চুপ, এখন শুধু শুনে যাও। জাদুর খেলা মানে তো হাতের কৌশল কিংবা যন্ত্রের কারসাজি। ফের শুরু করেছেন জাদু। এ তো আপনারা জানেনই, কিন্তু রিতম্বরের ক্ষমতার কোনো ব্যাখ্যা নেই। এ হলো একেবারে নিখাদ অতীন্দ্রিয় শক্তি, যা 1,00,000 জনের মধ্যে 1-8 জন পায়। আরেকবার মনে করিয়ে দিই, ওর নাম রিতম্বর। এই নামের মানে হলো সত্যই যার একমাত্র অবলম্বন। চোখ বুঝেও সত্য চিনে না। সাদা পোশাক পরা 3 কড়ি একটা স্ট্যান্ড সমেত ব্ল্যাকবোর্ডটা মঞ্চের মাঝখানে রেখে গেল। তারপর নিয়ে এলো একটা টুল। রিতম্বরকে বসিয়ে দিল সেই টুলের উপর। রিতম্বরের মুখ দর্শকদের দিকে, বোর্ডটা অন্তত 4 হাত পিছনে, মানে রিতম্বর কোনোভাবেই বোর্ড দেখতে পাচ্ছে না। টিকলু বলল, না, চোখটা যদি বেঁধে দেওয়া হয় কোনো চান্স থাকবে বলে তো মনে হচ্ছে। আমিও ঘাড় নাড়ি। জাদুকর মল্লিক একবার 2 কদম এগিয়ে এসে বললেন, আসুন, দর্শকদের থেকে কেউ একজন এসে ওর চোখ বেঁধে দিয়ে যান। কথা শেষ হতে না হতেই টিকলু সিট ছেড়ে উঠে পড়ল। ভেলকুন মামা আমাদের পুরো রিহার্সাল দিয়ে রেডি করে এনেছেন। এই চোখ বাঁধা ইত্যাদি কাজগুলোর মধ্যে অনেক কায়দা থাকে ম্যাজিশিয়ানের। অনেক সময় অডিয়েন্সের মধ্যেই নাকি জাদুকরের নিজস্ব লোক বসানো থাকে। তারাই সাধারণ দর্শক সেজে স্টেজে উঠে যায়। তারপর যা যা ঘটে পুরোটাই গটাপ। এমন ভাবে চোখ বাঁধা হয় যাতে দৃষ্টি পুরো আটকায় না। সেই ধাপ্পাবাজিটা রোখার জন্য টিকলুকে ফিট করে রেখেছিলেন মামা। অন্য কেউ নড়ার আগে লাফিয়ে উঠে দাঁড়িয়েছে টিকলু। জাদুকর কিন্তু বেশ হেসেই বললেন, একদম ফার্স্ট রো থেকে? বাহ, চলে এসো ভাই। টিকলু গটগট করে স্টেজে উঠে পড়ল। ইউ মল্লিক তার দিকে একটা লাল রুমাল বাড়িয়ে দিতে সে ফস করে নিজের পকেট থেকে একটা কালো রুমাল বের করে বলল, এইটা দিয়ে যদি বাঁধি অসুবিধা আছে? এও ভেলকুন মামার অ্যান্টিডোট। জাদুকররা নাকি অনেক সময় বিশেষ রুমাল ব্যবহার করে, যেটি চেহারায় সাধারণ হলেও তার মধ্যে দিয়ে স্পষ্ট দেখতে পাওয়া যায় সবকিছু। ভেলকুন মামা তার ব্যবস্থায় কোনো গলদ রাখতে চান। মল্লিক কিন্তু দরাজ হাসলেন। স্মার্ট বয়, নো প্রবলেম, তোমার রুমাল দিয়েই বাঁধো, যাও। জম্পেশ করে 2 পাক ঘুরিয়ে রুমালটা বাঁধল টিকলু। পল্টু আমাকে বলল, একেবারে এয়ার টাইট, কি বলো? টিকলু নেমে আসার পর জাদুকর স্টেজের সামনের দিকে এগিয়ে এসে বললেন, এবার বোর্ডে বাক্য লেখার জন্য কেউ আসবেন প্লিজ। পল্টু ধর্মড়িয়ে উঠতে যাচ্ছিল, ভেলকুন মামা হাত চেপে তাকে বসিয়ে দিলেন। পরে, আপাতত দেখিনি প্রসেসটা। দর্শক আসন থেকে তিনি মঞ্চে এলেন। তাকে আমরা চিনি, টিভি সিরিয়ালের পরিচিত মুখ, মধ্যবয়সী অভিনেত্রী। হাসি হাসি মুখে চক নিয়ে বোর্ডের সামনে দাঁড়ালেন। ইউ মল্লিকও চওড়া হেসে তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, আপনার যেমন খুশি বাক্য লিখতে পারেন, শুধু খেয়াল রাখবেন বিষয়টি যেন দর্শকদের বোধগম্য, তারাও যেন এক দেখাতে সত্যি মিথ্যা বুঝতে পারে। না হলে রিতম্বরের আশ্চর্য শক্তি কাজ করলো কিনা তারা তো উপলব্ধি করতেই পারবেন না। হ্যাঁ, বুঝেছি। অভিনেত্রী খসখস করে লিখে দিলেন, সূর্য পৃথিবীর 4 দিকে ঘোরে। তারপর একবার জাদুকরের দিকে একবার দর্শকদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, চলবে তো? দারুণ দারুণ বলে উঠলেন মল্লিক।
দর্শক আসন থেকেও সম্মিলিত হ্যাঁ হ্যাঁ শোনা গেল। তারপর জাদুকর ছেলেকে বললেন, লেখা শেষ, বলো ঋতম্ভর। চোখ বাঁধা ঋতম্ভর দুহাতে ক্রস দেখালো, অর্থাৎ মিথ্যে। দর্শকদের হাততালি। পল্টু ভেলকুন মামার দিকে ফিরল। অ্যাক্ট্রেসের সঙ্গে সর করা ছিল নাকি? হতে পারে, বিড়বিড় করলেন ভেলকুন মামা। বিনোদন জগতের মুখ চেনাচিনি, পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে। দেখে যাও আর কারা ওঠে। পরের জন একজন বৃদ্ধ ভদ্রলোক। লিখলেন, সুভাষচন্দ্র বসু নাইটহুড ত্যাগ করেছিলেন। নাও বলো দেখি, বলে উঠলেন জাদুকর। আর সঙ্গে সঙ্গে কোনাকুনি ক্রস হয়ে গেল ঋতম্ভরের দুটি হাতের আঙুল। তীক্ষ্ণ নিচু গলায় বলল, পরপর দুবার মিথ্যে চিনতে পারছি কিন্তু। আস্তে আস্তে প্রশংসা ধ্বনি আর করতালির মাত্রা বাড়ছে। একের পর এক দর্শক উঠে যাচ্ছেন স্টেজে। এত লোক, সবাইকেই কি করে হাত করে রেখেছে ম্যাজিশিয়ান, বিশ্বাস করা মুশকিল। অথচ একদম নির্ভুলভাবে সত্য মিথ্যের বিচার করতে পারছে ঋতম্ভর। ক্রস দেখাতে কিংবা হাতে তালি দিতে ভুল করছেন একবারও। বোর্ড যে দেখা সম্ভব নয় ওর পক্ষে, সেটা একেবারে নিশ্চিত। তাহলে সত্যিই কোনো সিগন্যাল আদান প্রদান হয়ে যাচ্ছে গোপন প্রযুক্তির সাহায্যে। ভেলকুন মামার দিকে তাকালাম। ভুরুর ভাঁজ গভীরতর হচ্ছে ক্রমশ। হাতের কবজিতে বাঁধা ঘড়িটায় আলতো হাত বুলোচ্ছে। কথা ছিল আমি কিংবা পল্টু যে কেউ একজন স্টেজে উঠবো, প্রশ্ন রেডি করা ছিল। কিন্তু 7-8 জনের পালা হয়ে যেতেই তড়াক করে উঠে দাঁড়ালেন ভেলকুন মামা। কাঁধের ব্যাগটা, রিসওয়াচটা একটু গুছিয়ে নিয়ে হাত তুললেন। আসুন, চলে আসুন, ডাক এলো। আমরা ভেলকুন মামার গতিবিধি খুঁটিয়ে দেখছিলাম। খুব সন্দিগ্ধ অনুসন্ধানী ভঙ্গিতে প্রত্যেকটা স্টেপ ফেলছেন। তীক্ষ্ণ চোখে জরিপ করছেন মঞ্চের প্রত্যেক স্কোয়ার ইঞ্চি। জাদুকরের হাত থেকে চকটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন। বোর্ডের উপর আঙুল ঘষে নিলেন কবার। তারপর ইচ্ছা করেই যেন ঋতম্বরের বেশ কাছাকাছি ঘেঁষে দাঁড়াল। টিকলু আমার কানের কাছে মুখ এনে বলল, 5 ফুটের মধ্যেই জ্যামারটা কাজ করা উচিত। সত্যি যদি জ্যাম করার মতো সিগন্যাল থেকে থাকে তো। আমি বলি, ওদিকে এক কাণ্ড। বোর্ডের উপর একটা জবরদস্ত বৈজ্ঞানিক তত্ত্ব লিখতে শুরু করেছেন ভেলকুন মামা। একটি তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের মধ্য দিয়ে যদি। দর্শকদের মধ্যে গুনগুনানি বাড়ছে। ম্যাজিশিয়ান এসে বিনীতভাবে থামিয়ে দিলেন মামাকে। স্যার, এটা কি করছেন? এই সত্য মিথ্যা তো কোনো সাধারণ দর্শক বিচার করতেই পারবেন না। তাতে কি? মামা একটু তেরিয়া ভঙ্গিতে ঘুরে দাঁড়িয়ে 1-2 বাচ্চার মতো বলে উঠলেন, আসল কথাটা তো ক্ষমতাটার যাচাই। আমি যাই লিখি, ঋতম্ভর তো সত্যি মিথ্যে চিনতে পারারই কথা। প্রবলেম কোথায়? প্রবলেম আছে স্যার। জাদুকরের মুখে এখনো বিনীত হাসি। মনে রাখতে হবে, এটা একটা প্রদর্শনী। এখানে সকলেই টিকিট কেটে এসেছেন। তারা প্রতিটি রাউন্ডেই পুরোপুরি বুঝতে চাইবেন ঋতম্ভর আসলে পারলো নাকি পারলো না। আপনার এত জটিল থিওরি দিয়ে তো সেই প্রশ্নটির ফয়সালা হবে না স্যার। শুধু আপনার আর ঋতম্ভরের মধ্যেই থেকে যাবে সত্য মিথ্যের ব্যাপারটা। তা হোক না, সত্য তো আর পাল্টে যাবে না। মামা তার জেদ ছাড়তে নারাজ। নো স্যার, কিছু মনে করবেন না। ধরুন যদি এক্ষেত্রে আপনার আর ঋতম্ভরের মধ্যে কোনো মতবিরোধ হয়, হয়তো ঋতম্ভর বলল এটা সত্যি, আপনি বললেন না মিথ্যে, তখন সেই মীমাংসাটা এই মঞ্চে দাঁড়িয়ে কে করবেন? আমরা কি তখন পণ্ডিত বিজ্ঞানী রাখতে ছুটবো? সেই কনফিউশন দর্শকরা ফেস করবেন কেন বলুন তো? তাই এই মঞ্চের নিয়ম আমরা স্থির করেছি, এই বোর্ডে এমন সহজবোধ্য বাক্যই লিখতে হবে যাতে সমস্ত দর্শকের সামনেই বিষয়টি পরিষ্কার থাকে। আর চুক্তিটা কাটা যাচ্ছে না। ভেলকুন মামা একটু গুম হয়ে দাঁড়িয়ে রইল। তারপর কাঁধটা একবার ঝাঁকিয়ে নিয়ে বোর্ডটা মুছে ফেললেন। লিখলেন, রিলেটিভিটি সূত্র আবিষ্কার করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। এও খুব একটা সর্বজনবোধ্য হলো না। তবু যাই হোক, লিখেছেন যখন। আবার হাসলেন ইউ মল্লিক। ঋতম্ভর, এবারেরটা অন্তত বলো। ভদ্রলোক টেস্ট করতে চাইছেন। ঋতম্ভর সঙ্গে সঙ্গে ক্ল্যাপ দিতে শুরু করলো। 3 বার, 4 বার, 5 বার, 6 বার, থামতেই চাইছে না। আর লাফিয়ে লাফিয়ে বাড়ছে তালির জোর, যেন প্রবল আক্রোশের সঙ্গে হাত তালি দিয়ে চলেছে ছেলেটা। ইটস ওকে, স্টপ নাও। মুখটা শক্ত করে মামার দিকে ফেরালেন ম্যাজিশিয়ান। আপনার অ্যাটিটিউড ওকে বিরক্ত করেছে। এনিওয়ে, স্যাটিসফাইড স্যার?
ডান হাতটা ভেলকুন মামার দিকে এগিয়ে এলো। সেখান করে ভেলকুন মামা নেমে এলো। টিকলু গুগল সার্চ করছিল। আমরা দুজন ঝুঁকে পড়েছিলাম স্ক্রিনের উপর। আমাদের জ্ঞাতব্য বিষয় প্রডিজি, অর্থাৎ বিস্ময়কর শিশু প্রতিভা। সেদিন মঞ্চে ঋতম্ভরকে দেখার পর থেকেই টিকলুর মনে এই ব্যাপারটা নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয়েছিল। প্রডিজিদের ক্ষমতার আসল রূপটা কেমন, কত দূর পাল্লা তার, কি রহস্য আছে এই ধরনের আশ্চর্য শক্তির নেপথ্যে, সব বিশদে জানার কি উপায়। আমি পরামর্শ দিয়েছিলাম গুগলে যেতে। তথ্যগুলো ঘেটে দেখতে দেখতে আমরা হতবাক হয়ে যাচ্ছিলাম। নেহাত নেট থেকে পাওয়া ইনফরমেশন চট করে অবিশ্বাস করা যায় না, না হলে হয়তো আমরা অন্য কারো মুখ থেকে শুনলে হেসেই গড়িয়ে পড়তাম। হিমাচল প্রদেশের একটি 7 বছরের ছেলে আকৃত জয়সওয়াল সেলফ বই পড়ে পড়ে নিজের উদ্যোগে রোগীদের অপারেশন শুরু করেছিল। 12 বছর বয়সে একটি ডাক্তারি কলেজে তাকে ভর্তি করে নেওয়া। তুলসী বলে একটি 10 বছরের বালক বিএসসি পাশ করে 12 বছরে পাটনা ইউনিভার্সিটি থেকে এমএসসি, তারপর বেঙ্গালুরু আইআইএসসি থেকে ডক্টরেট হয়ে বেরিয়েছে। এই কয়েক বছর আগে মেন্টাল ক্যালকুলেটেড ওয়ার্ল্ড কাপ জিতেছিল সুরাটের মেয়ে প্রিয়াংশী সোমানি। 6.5 মিনিটে 10টা জবরদস্ত গাণিতিক সমস্যার সমাধান করে দিতে হয়েছিল তাকে। বয়স তখনও তার 12 পূর্ণ হয়নি। এরকম আরো কত কত আশ্চর্য উদাহরণের শেষ নাই। বহু জগৎ বিখ্যাত ব্যক্তি প্রথম জীবনে প্রডিজি বলে চিহ্নিত হয়েছিলেন। 4 বছর বয়সে মৌলিক মিউজিক পিসের নোটেশন লিখে ফেলেছিলেন মোৎসার্ট। পিকাসোর যখন 12 বছর বয়স তখন তার আঁকার হাত রাফায়েলের সমান ছিল। রামানুজন 11 বছর বয়সেই গ্র্যাজুয়েট স্তরের অঙ্ক কষে ফেলতে পারে আর তৈরি করে দিতেন নিজস্ব গাণিতিক থিওরেম। কোন রসায়নে একটি শিশু বা কিশোর 1000 জনের মধ্যে আলাদা বিশেষ ক্ষমতাধর বিস্ময় প্রতিভা হয়ে ওঠে তা নিয়েও গবেষণা হয়েছে বিস্তর। কোনো বিজ্ঞানী বলেছেন এই শিশুদের জানার ইচ্ছা, সংবেদনশীলতা, মানসিক প্রয়োগ ক্ষমতা সবই সাধারণ স্তরের থেকে বহুগুণ বেশি তীব্র হয়। নিজেকে মেলে ধরা, নির্মাণ করার চাহিদা হয় আগ্রাসী। এর সঙ্গে যদি যুক্ত হয় পরিবার ও পরিবেশের অনুকূল সহায়তা, খুব দ্রুত স্ফুরিত হয়ে ওঠে তাদের ভিতরের আগুন। একদল বিশেষজ্ঞ বলেন এদের অনেকেরই মস্তিষ্কের ডান দিকে একটা অতি সক্রিয় অংশ থাকে, তাই এত আশ্চর্য কার্যকলাপ দেখাতে এদের কোনো অসুবিধা হয় না। কেউ কেউ আবার দাবি করেন অতিরিক্ত আইকিউ লেভেলই সব আশ্চর্যের মূল রহস্য। ভেলকুন মামা একটি বেতের চেয়ারে গুম হয়ে বসেছিলেন। আমরা যখন আমাদের সদ্য আহরিত জ্ঞান ভান্ডার তার সামনে উপর করে দিলাম, চুপচাপ সব শুনলেন। তারপর মলিন হাসলেন, বললেন, তোমরা আজকালকার ছেলেরা মডার্ন টেকনোলজি নিয়ে মেতে থাকো, একটু মাইথোলজি হাতড়ালেই ভুরি ভুরি প্রডিজির কথা পেয়ে যেতে, নেট ঘাটতে হতো না, রামায়ণ মহাভারতেই মন ভরে যেত। সে কিরকম? পল্টু জিজ্ঞাসা করল। এক্সট্রাঅর্ডিনারি বাচ্চা কি পুরাণ মহাকাব্যে কম আছে? কৃষ্ণ তো দুগ্ধপোষ্য শিশু অবস্থা থেকে ভয়ঙ্কর সব দৈত্যী দানব, সাপ, রাক্ষস সবাইকে ঢিট করেছেন। একরত্তি ছেলে গণেশ দেবতাদের ফুল টিমকে যুদ্ধে নাকাল করে দিয়েছিলেন। আর পবনপুত্র বজ্রংবলীর গল্প জানো তো? জন্মের পরেই সূর্যকে গিলে খাচ্ছিলেন প্রায়। একটা ঝগড়া বেঁধে যাওয়ার উপক্রম দেখে টিকলু মধ্যস্থতা করতে এগিয়ে এল। আমার মনে হয় মাইথোলজির বাচ্চাদের বর্ণনার পিছনেও রচয়িতাদের নিজের চোখে দেখা হার্ডকোর রিয়ালিটি ছায়া আছে। অল্প বয়সে বীরত্ব, বিদ্যা, বুদ্ধিতে অসাধারণ হয়ে ওঠা শিশু তখনও ছিল নিশ্চয়ই। কাব্য লিখতে গিয়ে তার উপর একটি অলৌকিকতার রং চড়ানো হয়েছে। এক্স্যাক্টলি, বললেন ভেলকুন মামা। পল্টু বলল, কিন্তু আমাদের মেইন ইস্যু তো অলৌকিক ব্যাপারটাই। এই 21 শতকে দাঁড়িয়ে আমরা অলৌকিক বলে কোনো কিছু মানবো নাকি মানবো? মামা তো সেদিন বললেন দেয়ার আর মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ। আমি কথাটা শেষ করার আগেই ভেলকুন মামা তর্জনী তুলে দুবার নাড়িয়ে বললেন, কারেকশন, আমি বলিনি, শেক্সপিয়ার সাহেব বলেছেন। এবং সেই কথাটাই সত্যি কিনা সেটা নেড়েচেড়ে দেখবার জন্যেই আমাদের এই ব্যাপারে অনুসন্ধানটা চালানো দরকার। টিকলুর গলাটা একটু হতাশ শোনা। আর কি অনুসন্ধান হবে মামা? অত আটঘাত বেঁধে সমস্ত রকম প্রিপারেশন নিয়েই তো কিছু কাজ হলো না। কোনো লুপ হোল বের হলো না, চোখের সামনে পটাপট সবকিছু ঠিকঠাক দেখিয়ে বেরিয়ে গেল। ভেলকুন মামা বললেন, আমি বললাম,
ভালো করে খুঁটিয়ে দেখুন পুরো জিনিসটা। ঋতম্ভর বসেছিল বোর্ডের দিকে পিঠ করে, চোখ বেঁধেছে টিকলু নিজে। রুমালেও কোনো কারচুপির সুযোগ দেওয়া হয়নি। আমরা স্পষ্ট দেখেছি ঋতম্ভরের কাছে কোনো হেডফোন গোছের রিসিভার যন্ত্র ছিল না। তর্কের খাতিরে ধরে নিচ্ছি জামা কাপড়ের মধ্যে হয়তো ছিল কোথাও, কিন্তু আপনি 5 ফুট দূরে দাঁড়িয়ে জ্যামার অন করে রেখেছিলেন। আপনার দাবি মতো তার সমস্ত রকম সিগন্যাল অকেজো করে দেওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু দেখা গেল এসব সত্ত্বেও ঋতম্ভর অন্যান্য বারের মতো আপনার লেখাটিরও সত্য নিরূপণ করে দিল চোখের পলকে। এবং 12 বছরের ছেলের পক্ষে বেশ শক্ত বিষয় ছিল আপনার ছোড়া অস্ত্রটি। তবুও কোনো সমস্যাই হলো না। সব মিলিয়ে কি দাঁড়ালো ব্যাপারটা? টিকলু ভুরু কুঁচকে বলল, এক্সট্রা আইকিউ, ব্রেনের অতি সক্রিয়তা, অতিরিক্ত বুদ্ধি বা জ্ঞান, এগুলো প্রডিজিদের আশ্চর্য ক্ষমতা বটে, কিন্তু কোনো প্রডিজি সাধারণ সায়েন্টিফিক লজিকের বিরোধী কোনো কাজ করে দেখায়নি। মানে জলের উপর হেঁটে বেড়ায়নি, আকাশে ভেসে যায়নি, নিজের মুন্ডু কেটে লোকালোকি খেলেনি, চোখ বেঁধে উল্টো দিকে ফিরে কোনো কিছু দেখা বিজ্ঞানের সাধারণ নিয়মের বাইরেই চলে যাচ্ছে। এটার সঙ্গে প্রডিজির কোনো যোগ নেই। হয় এটা কোনো ধূর্ত ট্রিক, নয়তো স্ট্রেটলি ওই যাকে বলে অলৌকিক অ্যান্ড অতীন্দ্রিয় এটসেট্রা। আমি তো এই বুঝলাম। অনেকক্ষণ আমরা সবাই চুপ করে রইলাম। তারপর ভেলকুন মামা একটু নড়ে চড়ে বসে আমাদের 3 জনের মুখের দিকে পর্যায়ক্রমে তাকিয়ে বেশ তেজালো গলায় বলে উঠলেন, এ কি, তোমরা সব দমে গেলে মনে হচ্ছে? পল্টু ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। আপনার মিথ্যান্বেষী যন্ত্রটাও যে দরকচা মেরে পড়ে রইল, না হলে স্ট্রেট একবার ওই জাদুকর বাপ ছেলের সামনে গিয়ে জিজ্ঞাসা করা যেত, খুলে বলো তো হে বাবু, কোনো চালাকি করছো কিনা? ব্যাস মিথ্যে বললেই করাম হয়ে যেত। ভেলকুন মামা হাসলেন। সে যন্ত্র আরো কয়েক ধাপ এগিয়েছে, বুঝলে? এমন হতেই পারে যে দিন কয়েকের মধ্যে তোমার এই উইশফুল থিঙ্কিংটা সত্যি হয়েই গেল। টিকলু খাড়া হয়ে বসল। রিয়েলি? ইয়েস মাই চাইল্ড, বাট, বলেই 2 চোখ সরু করে একটা রহস্যের ভঙ্গি করলেন ভেলকুন মামা। আমার আর একটা যন্ত্র যে আমাকে কিছু ফিডব্যাক দিচ্ছে, সে কথা তো এখনো জানো না তোমরা। মানে ঋতম্ভরের টোটাল প্রোগ্রামটা একটা পোস্টমর্টেম হলে কেমন হয়? কিছু বুঝলাম না। সেকেন্ড ওয়েকের পজ দিয়ে ভেলকুন মামা তার ঝোলা ব্যাগটি থেকে পেরে আনলেন। হুক থেকে পেরে আনলেন। তোমরা বলতে পারবে সেদিন শো দেখতে যাওয়ার সময় আমার এই ব্যাগে কি কি ছিল? কি আবার, যা থাকে বরাবর, জলের বোতল, বিস্কুটের প্যাকেট, কটা ম্যাগাজিন আর পেন, টর্চ, এইসব। আবার হাসলেন মামা। সেদিন একটা জিনিস ছিল, বলে ব্যাগের চেনটা খুলে ছোট্ট একটা টেপ রেকর্ডার বের করে আনলেন। আমরা তো সবাই অবাক। টিকলু বলল, বোঝো। পল্টু টেপ রেকর্ডার হাতে নিয়ে বলল, ফরেন, তাই না? অফকোর্স, টোটাল ট্যালেন্ট মামা। আমি জাস্ট একটু কারিকুরি করেছি ওর ভিতরে। রেকর্ডিং এর পাল্লাটা বাড়িয়ে দিয়েছি যাতে 15-20 ফুটের মধ্যে নিখুঁতভাবে শব্দ ক্যাচ করতে পারি, আর একটা অটোমেটিক সাউন্ড এডিটিং ডিভাইস পুট করে দিয়েছি। তুমি তোমার ইচ্ছা মতো এক বা একাধিক সাউন্ড অ্যাম্পলিফাই করে শুনে নিতে পারো। ডিজিটাল প্রসেস। ডিস্টার্বিং বা আনওয়ান্টেড এলিমেন্টগুলো ছেটে নিয়ে ঠিক যেটি দরকার সেটি নিখুঁতভাবে আউটপুটে নিয়ে আসবে। আমি বললাম, পুরো প্রোগ্রামটা রেকর্ড করা আছে? যতটুকু দরকার। মামা রিওয়াইন্ড করতে করতে বললেন, ঋতম্ভরের অংশটুকু, ওই অ্যাসিস্ট্যান্ট লোকটি 3 করি না কি যেন নাম, ওর ইন্ট্রোডিউসিং স্পিচ থেকে টানা একদম শেষ পর্যন্ত। প্লে সুইচে চাপ দিতেই ঝনঝন করে উঠল স্পিকার। এইবার সেই মুহূর্ত যার জন্য দম চাপা অপেক্ষা। স্টপ প্রেস করলেন ভেলকুন মামা। কি কেমন সাউন্ড? অ্যামেজিং, একেবারে লাইভ। টিকলু বলল, আপনি এটা শুনে ফেলেছেন নিশ্চয়ই পুরোটা? বার কয়েক। কিছু ক্লু পেলেন? খুব হালকা একটা আভাস, কিন্তু পাকড়াও করতে পারিনি পুরোপুরি। ভেলকুন মামা অন্যমনস্ক হয়ে যেন এক মুহূর্ত বসে থাকলেন। তারপর ফের চালিয়ে দিলেন টেপটা। ইটস ইয়োর টার্ন নাও, মন দিয়ে শোনো, ভাবতে থাকো। শুনলাম 3 জনই। একজন দর্শক স্টেজে উঠে আসে, তাদের কথাবার্তা। কে বোর্ডে কি লিখছেন সেটি অবশ্য রেকর্ডেড নয়, কিন্তু ম্যাজিশিয়ানের কণ্ঠস্বরটি একদম স্পষ্ট। বলো ঋতম্ভর, এবার বলো দেখি, ইত্যাদি। কখনো কখনো হাততালি দিচ্ছে ঋতম্ভর, তার চটাস চটাস শব্দ, সঙ্গে সঙ্গে দর্শকদের উচ্ছ্বসিত করতালি ও হর্ষধ্বনি।
আবার কোনো কোনো বার ঋতম্বরের হাততালি নেই, শুধুই দর্শকদের দিক থেকে আওয়াজ এত, অর্থাৎ ক্রস দেখিয়েছিল ঋতম্বর। স্মৃতির সঙ্গে দিব্যি মেলাতে পারছিলাম। বিশেষ করে টিকলু তো একদম ক্রম ধরে ধরে সেই বৃদ্ধ ভদ্রলোক সুভাষচন্দ্রের নাইটহুড ট্যাগ নিয়ে বাক্য লিখছিলেন, কিংবা 9 নম্বরে টাকমাথা স্যুট পরা 2+2=6 লিখছিলেন, তাই তো? ভেলকুন মামার সঙ্গে জাদুকরের দীর্ঘ বাদানুবাদ অংশটিও দিব্যি ধরা পড়েছে রেকর্ডে। সব মিলিয়ে চমৎকার, কিন্তু ক্লু কই? ক্লু? মুখ চাওয়াচাওয়ি করলাম তিনজন। তারপর পল্টু জিজ্ঞাসা করলো, কি যেন একটা হালকা আভাস পেয়েছেন বললেন? আমাদের তো পুরোটাই অন্ধকার। ভেলকুন মামা সেই আনমনা হয়েই রয়েছে। একটু উদাসীন গলায় বললেন, আলোয় ঢাকা অন্ধকার, ঘন্টা বাজে গন্ধে তার, গোপন প্রাণী স্বপন দূত, মঞ্চে নাচেন পঞ্চভূত। একটু একটা শ্বাস ফেলে বলল, দেখ খালি ঠাট্টা। 2 সপ্তাহ কেটে গিয়ে 3 সপ্তাহ পেরোতে চলল। ভেলকুন মামার আর কোনো সাহসব্দ নেই। মামার স্বভাব এইরকমই, যখন কাজকর্ম ঠিকঠাক এগোয়, নতুন ইনভেনশনের গন্ধ পেতে থাকেন, মুড ফুরফুরে লাগে, তখন আমাদের ঘন ঘন তলব করে। বৈঠকখানায় আড্ডা জমে ওঠে ধুমায়িত কফি পাকুড়ার সঙ্গে রিসার্চ এক্সপেরিমেন্টের রংদার গল্পর মণিকাঞ্চন। কিন্তু যখন কোথাও আটকে যান, একেবারে স্বেচ্ছা নির্বাসন নিয়ে ফেলেন ভেলকুন। ডু নট ডিস্টার্ব বোর্ড ঝুলিয়ে নিজের গুহায় ঢুকে বসে থাকে। ঋতম্বরকে নিয়ে মিডিয়া প্রথম কয়েকদিন লাফালাফি করেছিল বেশ। 3টে কাগজে বড় মাঝারি মিলিয়ে কয়েকটা রিপোর্ট, ফিচার ছাপা হয়। ইলেকট্রনিক মিডিয়া কভারেজ দেয় বার কত। তারপর অন্য সব খবরের চাপে এই খবরও চাপা পড়ে যায়। আজকাল এত তুমুল ঘটনার প্রবাহ আর সংবাদ মাধ্যমে একটু হুজুগ পেলে যেভাবে রেড়ে করে কোনো জায়গায় ঝাঁপিয়ে পড়ে, কোনো একটা বিশেষ চাঞ্চল্যকর ইভেন্ট 2-4 দিনের বেশি ফোকাস পায় না। আমাদেরও আর আগের মতো অত মনোযোগ ছিল না বিষয়টা। আইপিএল এসে গেল হই হই করে, ক্লাস টেস্ট দরজায় কড়া নাড়ছে। পল্টু কয়েকদিন ভাইজাগ ঘুরে এলো, টিকলিও মাঝখানে ব্যস্ত হয়ে পড়েছিল। মামা তো দাদার বিয়ে। সব মিলিয়ে ভেলকুন মামার মিথ্যান্বেষী কিংবা ঋতম্বরের শো কোনোটার খোঁজ খবর রাখা হয়নি তেমন। একদিন সন্ধেবেলায় খেলার মাঠ থেকে ফিরতে ফিরতে হঠাৎই আলোচনা প্রসঙ্গে ঋতম্বর আর ভেলকুন মামার কথা উঠে এল। মাঠে পল্টুর সঙ্গে জোর ঝগড়া হয়েছে টিকলু। 3 ডাউনে টিকলু ব্যাট করছিল দুর্দান্ত, ফটাফট ছক্কা মারছিল বাপি বাড়িজা স্টাইল। 97 থেকে সেঞ্চুরিতে পৌঁছাবে বলে একটা লিফট করেছিল, কিন্তু টাইমিং এর সামান্য গন্ডগোল হয়ে যায়। লং অনে পল্টু ফিল্ডিং করছিল, সামনে শুয়ে পড়ে অসাধারণ ক্যাচটা তালুবন্দি করে ফেলে। সেইখান থেকেই বিতর্কের সূত্রপাত। টিকলুর দাবি পল্টুর ক্যাচটা ফলস, ড্রপ খেয়েছিল নাকি আগেই। পল্টু যথারীতি তা মানবে না। আম্পায়ার ছিলাম আমি। ঈশ্বর সন্দেহ যে আমারও হয়নি তা নয়, কিন্তু পল্টুর ক্যাচ ধরার ভঙ্গিটা এত চমৎকার ছিল, আর 2 হাতে ডানার মতো দুপাশে ছড়িয়ে উল্লাস করতে করতে যেভাবে বোলারের দিকে দৌড়ে এলো, ওতেই আমি কনভিন্সড হয়ে গিয়ে আঙুল তুলে দিয়েছিলাম। গাবতলা স্কুলের মাঠে তো আর ডিএসআর কিংবা থার্ড আম্পায়ারের ব্যবস্থা নেই, ফলে টিকলু ব্যাট বগলে আমার কাছে এসেই চোটপাট শুরু করে দেয়। আমি আম্পায়ার সুলভ গাম্ভীর্যে অঙ্গুলে নির্দেশ করে ওকে বাইরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিই। তবুও মানতে চাইছিল না। ঠিক তর্ক করার পর গজগজ করতে করতে মাঠ ছাড়ি। ফেরার সময় 3 জন আবার একসঙ্গে। ঝগড়াটা চাগিয়ে উঠলো ফের। টিকলু বলল, তুই এতখানি চোট্টামি করতে পারিস? জানতাম না তো। পল্টুও তেতে উঠল, আম্পায়ারকে বল, আম্পায়ার আউট দিয়েছে, সেও তাহলে চোট্টা। থার্ড আম্পায়ারের ক্যামেরা রেফারেল সিস্টেম থাকলে মাঠের আম্পায়ার মুখে চুনকালি পড়ে যেত দেখতিস। আমি গম্ভীর গলায় বললাম, আর ম্যাচ কমিশনার থাকলে তোর 70% ম্যাচ ফি জরিমানা হতো টিকলু, উইথ নেক্সট ম্যাচ সাসপেনশন। আম্পায়ারের সঙ্গে তর্ক করা গ্রেভ অফেন্স। টিকলু কয়েক সেকেন্ড গুম হয়ে থাকার পর বলল, ভেলকুন মামা সেই যন্ত্রটা যদি রেডি থাকতো, আজই পল্টুকে তার সামনে বসাতো। বসে কি করতিস? জিজ্ঞাসা করতাম ক্যাচটা 2 নম্বরই ছিল কিনা, সত্যি করে বল। পল্টু বাঁকা হেসে বলল, তার চেয়ে আরেকবার ওয়ান্ডার বয় ঋতম্বরের শোতে চলে যা, টিকিটের খরচাটা তোর, ব্যাস। বোর্ডে লিখে দিবি পল্টু জোচ্চুরি করিয়া ক্যাচ ধরিয়াছে, ঋতম্বর হাততালি দেয় কিনা দেখা যাবে, বলে হা হা করে হেসে উঠল। পরিস্থিতিটা বেশ উত্তপ্ত হয়ে উঠেছে দেখে আমি থামাবো কিনা ভাবছি। ঠিক এই সময় আমার মোবাইলটা ঝনঝনিয়ে উঠল। পকেট থেকে বের করেই চমকে উঠলাম।
কি আশ্চর্য, টেলিপ্যাথি নাকি? এই 8 মিনিট আগেই ভেলকুন মামার কথা হচ্ছিল, সঙ্গে সঙ্গে তারই ফোন চলে এলো। মামা, এই সবে আপনার নামেই কথা বলছিলাম আমরা। কি বিষয় হে ভাগিনেও? এই খেলার মাঠে একটা খুচরো তর্কাতর্কি হচ্ছিল, কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে ডিসাইড করা যাচ্ছে না। তাই আমরা ভাবছিলাম যদি আপনার মিথ্যান্বেষী কিংবা ঋতম্ভর কারো সামনে প্লেস করা যেত ব্যাপারটা। ঋতম্ভরেরও নাম করছিলে তার মানে? হ্যাঁ, কেন বলুন তো? গ্রেট কোইন্সিডেন্স। তোমরা বোধহয় টিভি দেখোনি না? না, আমরা তো রাস্তায়। কেন, কি দেখাচ্ছে টিভিতে? ঋতম্ভরকে নিয়ে ব্রেকিং নিউজ হচ্ছে এখন, তবে খবরটা খারাপ। খারাপ? কি বলছেন? হি হ্যাজ বিন কিডন্যাপড। হ্যাঁ? আমার হা হয়ে যাওয়া মুখ আর গোল্লা চোখের এক্সপ্রেশন দেখে পল্টু টিকলু ঝগড়া ভুলে উৎকণ্ঠিত হয়ে এগিয়ে এসেছে। টিকলু ভুরু দুটো চাগিয়ে জিজ্ঞাসার ভঙ্গি করলো বার করে। আমি উত্তর দিতে যাচ্ছি, এমন সময় উপ্রান্ত থেকে গম্ভীর গলায় ভেলকুন মামা বলে উঠলেন, তোমরা এক কাজ করো তো, সোজার আমার বাড়িতে চলে এসো একবার। 4-5টা চ্যানেলের বুম এগিয়ে এসেছে জাদুকর ইউ মল্লিকের মুখের সামনে। ফ্ল্যাশ বাল্ব চমকাচ্ছে ঘন ঘন। সেদিনই সেই স্টেজ কাঁপানো ঝলমলে পোশাক পরা আত্মবিশ্বাসী উপস্থিতির একেবারে বিপরীত মেরুতে আজকের এই ছবি। সাধারণ একটা নীল স্ট্রাইপওয়ালা জামা পরা, উস্কো খুস্কো চুল, মুখে বিভ্রান্তির ছাপ। স্মার্ট ম্যাজিশিয়ানকে যেন চেনাই যাচ্ছে না। কথা বলতে গিয়ে আটকে যাচ্ছেন, ঢোক গিলছেন বারবার, গলাটাও ধরা ধরা। আমাদের চোখ আটকে টিভির পর্দায়। হৃৎপিণ্ডের গতি দ্রুত হচ্ছে। বুঝতে পারছি। ভেলকুন মামার মুখ থমথমে, ভুরুতে গভীর ভাঁজ। সাংবাদিক প্রশ্ন করছেন ম্যাজিশিয়ান, কি করে ঘটনাটা ঘটলো, যদি একটু ডিটেলসে বলেন। শুকনো ঠোঁটে জিভ ফুলিয়ে মল্লিক বললেন, প্রতিদিনের মতো আজও স্কুলে গেছিল ঋতম্ভর। সাধারণত 4:30-র মধ্যে ফিরে আসে। আমার এই কুইন্স গার্ডেনের বাড়ি থেকে 2টো স্টেপ, দেরি হওয়ার কথা না, কিন্তু আজ 5টা পেরিয়ে যাওয়ার পরেও ফিরল না দেখে আমি খোঁজাখুঁজি করি। ওর বন্ধুদের কাছে জানতে পারি একটা ট্যাক্সি থেকে মুখ বাড়িয়ে একজন দাড়িওয়ালা লোক আমারই ঠিকানা জানতে চেয়েছিল। ও তখন চলুন আমাদেরই বাড়ি বলে এই ট্যাক্সিতে উঠে আসে। ব্যাস, তারপর থেকেই আর কোনো। জাদুকরের গলা বুঝে এল। অন্য একজন জিজ্ঞাসা করলেন, ট্যাক্সির নাম্বারটা মনে নেই কোনো বন্ধু? না, এমনিতে সন্দেহ না হলে কে আর মনে রাখার চেষ্টা করে বলুন? কেউ বলতে পারছে না। আপনি কি কোনো ফোন টোন পেয়েছেন, মানে মুক্তিপণ টন? না, কিচ্ছু আসেনি। এলে তো একটা ব্যাখ্যা পেতাম, কিন্তু এখনো পর্যন্ত একদম ডার্ক। মিস্টার মল্লিক, আপনি কি কাউকে সন্দেহ করেন? এবার একটু ফ্যাকাশে হাসলেন ম্যাজিশিয়ান। পুলিশও এই প্রশ্নই করেছিল। কি উত্তর দেব বলুন তো? কাকে সন্দেহ করব? জ্ঞান তো কারো সঙ্গে শত্রুতা আমার নেই। মা মরা ছেলেটাকে নিয়ে থাকি, পারফর্ম করি আর লোককে আনন্দ দিই। কারো কোনো ক্ষতি তো করিনি। বলতে বলতে হঠাৎই 2 হাতে মুখ ঢাকলেন মল্লিক। শরীরটা কেঁপে উঠল বার দিয়ে।